আচ্ছা, প্রবাবিলিটির একটা অঙ্ক দেখলাম যে তোমরা সলভ করছো এইভাবে, যে গতকালকে যেটা ছিল যে একটা কয়েন তোমার 5 বার যদি টস করি, হ্যাঁ, আর তোমার একবারে 2 না ওঠার সম্ভাবনা কত। তো সবাই ওঠার সম্ভাবনা দিয়ে সেটা বের করছো, পরে 1 থেকে বিয়োগ করছো। শুনো, একটা কয়েন যদি 5 বার টস করা হয়, হ্যাঁ, 5 বার টস করা হয়, তাহলে একবারও হেড উঠবে না। হ্যাঁ, একবারও হেড উঠবে না। এই ঘটনার বিপরীত ঘটনা কি? এই ঘটনার উল্টা ঘটনাটা কি? উল্টা ঘটনাটা কি বলতো? না, প্রতিবার হেড হেড উঠবে না। নো, অ্যাবসলিউটলি রং। না, হয় না। তাহলে ওই যে পচা আমের এটা যে পড়াছিলাম না তোমাদের, যে 5 বার যদি টস করা হয়, তোরা প্রথমবার হেড উঠবে না, সম্ভাবনা হাফ। সেকেন্ড টাইম হেড উঠবে না, সম্ভাবনা হাফ। থার্ড টাইম হেড উঠবে না, সম্ভাবনা হাফ। ফোর্থ টাইম হেড উঠবে না, সম্ভাবনা হাফ। এরপর আবার হেড উঠবে না, সম্ভাবনা হাফ। তার মানে বলছিলাম যে একবার হেড উঠবে না, সম্ভাবনা হচ্ছে তোমার 32/1। এটার বিপরীত ঘটনা হলো অন্তত একবার হেড উঠবে। এটার বিপরীত ঘটনা হচ্ছে অন্তত একবার হেড উঠবে। তার মানে একবারও হেড না ওঠার সম্ভাবনা যদি 32/1 হয়, তো অন্তত একবার হেড উঠবে, সেটার সম্ভাবনা হচ্ছে তোমার 32/31। তো তোমরা যেটা ইয়া করছো, উল্টাটা ধরছো, সেটা হচ্ছে যে একবার হেড উঠবে না, এটার সম্ভাবনার সাথে তোমরা হচ্ছে যে কোনটা গোলমাল লাগাইছো। আহ, এটা কিভাবে হয় মানে একবার হেড উঠবে না, এটা উল্টা জিনিস হলো, উল্টা ঘটনা হচ্ছে সে আচ্ছা, নাফিসা বলতে কিভাবে হবে? সো আমি বললাম, সো দিস ইজ নাফিসা। তো এটা নাফিসার বান্ধবী হাফিজা। হ্যাঁ, নাফিসার বান্ধবী হাফিজা। নাফিসা বললো ও বিয়ে করবে না, ও একটা বিয়েও করবে না, ও একটা বিয়েও করবে না। তাহলে উল্টা, কারণ হাফিজা উল্টা উল্টা কথা বলো, হাফিজা কি বলবে? হাফিজাকে বললো আমি 5টা বিয়ে করবো। মানে নাফিসাকে অপোজ করার জন্য, নাফিসাকে উল্টা বলার জন্য হাফিজা কি বলতে হবে? নাফিসা বলছে ও একটা বিয়ে করবে না, তাহলে হাফিজা কি বলবে? যে আমি 5টা বিয়ে করবো। এটা হবে উল্টা। উল্টা হবে আমি অন্তত একটা হলে বিয়ে করবো, নাফিসাকে কাউন্টার দেওয়ার জন্য, তাই না? একটা হলেও করবো। একটাও হবে না এখানের মধ্যে, ওটা উল্টা ঘটনা হচ্ছে অন্তত একটা হলেও করবে। হ্যাঁ, তাহলে থিং লাইক দ্যাট। আমি তো ওইটা ওই যে তোমার, আমি কালকে ওই টেলিগ্রাম গ্রুপে দেখলাম যে তোমরা কি জানি করছো পরে, ওই চিন্তাটা যেভাবে তুমি চিন্তা করতেছিলে সেটা রং। এটা হলো আসল সিস্টেম। আচ্ছা, তো আমরা আজকে আমাদের আলোচনায় ফিরে আসি। সেটা হচ্ছে ঘনবস্তু। তো ঘনবস্তু জানতে হলে তো আমাদেরকে পাতলা বস্তু জানা উচিত, তাই না? তো হোয়াট ইজ পাতলা বস্তু? ঘনবস্তু জিনিসটা আসলে কি আমরা কি বলতে পারবো? হোয়াট ইজ ঘনবস্তু? ঘনবস্তু মানে হচ্ছে যে বস্তুটা 3 ডাইমেনশনাল। তার মানে যেই বস্তুটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার উচ্চতাও আছে। আর 2 ডাইমেনশনাল বস্তু কোনটা? যেটা শুধু দ্বিমাত্রিক, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। ধরো তুমি একটা জামার 1 পিস কাপড় কিনবা। হ্যাঁ, ধরো এটা হলো কাপড়ের টুকরা। এই যে কাপড়ের টুকরাটা, এই কাপড়ের টুকরা এটা কি, এটা 2D আর 3D? এটা হচ্ছে 2D, রাইট? এটার এদিকে লেন্থ আছে, এদিকে লেন্থ আছে। ওকে, আমরা যদি এটা বৃত্ত আঁকি, এটা 2D নাকি 3D? বৃত্ত আঁকলাম, এটা 2D আর 3D? দিস ইজ অলসো 2D। না, 3D কিভাবে? 3D হলে তো এটা উচ্চতা থাকতে হবে এটার, হ্যাঁ, এটার হাইট থাকবে এটার, হ্যাঁ। এটা শুধু আমরা আমরা যদি এক্স অক্ষ বা অক্ষ দিকে যদি আঁকি, এদিকে বিস্তৃতি হইতেছে, এদিকে বিস্তৃতি হইতেছে, এটা কোনো হাইট নাই। এখন তুমি বলবো 3D, তাহলে বস্তু কি? টেনিস বল। তুমি একটা টেনিস বল যদি দেখো, টেনিস বলটা কি স্ফেরিক্যাল, তাই না? বর্তুলাকার। টেনিস বল দেখছো নি? ফুটবল, ফুটবলটা কি 3D, টেনিস বল 3D। তাহলে টেনিস বলের সাথে ধরো আমরা হচ্ছে যে খুব পাতলা একটা কয়েন, ধরো ধরো কয়েন, এটা হাইট নেই, ধরো এই কয়েনের সাথে, কয়েনও তো গোল,
কয়েনও গোল, টেনিস বলও গোল, এই দুই গোলের মধ্যে পার্থক্য আছে, তাই না? এটা গোল মানে এটা আসলে বৃত্তাকার, এটা কি বৃত্তাকার। এইটাকে বলতে পারি গোলাকার বা বর্তুলাকার, এইটাকে আমরা বলতে পারি যে গোলাকার বা বর্তুলাকার। এই বুঝতে পারছো? ফুটবলও গোল, কয়েনও গোল, দুই গোলের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আছে না? ঠিক। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা দ্বিমাত্রিক এবং কোনটা ত্রিমাত্রিক। তো আমরা যদি একটা ইট আঁকি, সো এটা হচ্ছে ধরো একটা আমাদের ইট, সো তাইলে এটা হচ্ছে একটা ইট, তাহলে এইটার হচ্ছে কি আছে, এটা হচ্ছে যে এদিকে দৈর্ঘ্য আছে, আবার এইদিকে এইটা কি, এটা হচ্ছে কি প্রস্থ আছে, আবার এই যে এটা হচ্ছে কি উচ্চতাও আছে, তাহলে একটা এটা হচ্ছে 3D বস্তু। এখন আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো ক্ষেত্রফল আর আয়তন, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। হ্যাঁ, আমরা যদি শুধুমাত্র আচ্ছা আমরা ধরো আমরা একটা শুধু সারফেস, ধরো একটা টেনিস বল, হ্যাঁ একটা গোলাকার টেনিস বল, তার শুধু সারফেসের ক্ষেত্রফলটা আমরা শুধু সারফেসের এরিয়াটা নিলাম, শুধু বাইরে সারফেস, ধরো একটা কাপড় দিয়ে মোড়াতে কতটুকু কাপড় লাগবে আমাদের, আসলো একটা টেনিস বল পুরোপুরি মোড়ায় ফেলার জন্য কতটুকু কাপড় লাগবে, এটা হচ্ছে ক্ষেত্রফল, যে তার বাইরে যে সারফেসের এটা হলো তার কি ক্ষেত্রফল। বাট আমরা যখন এখন কেউ বললো যে তুমি এটা দিয়ে ফুটা করে দিবা, ফুটা করে ভিতরে পানি ঢুকাবা, যে কতটুকু পানি এটার ভিতরে আটবে, তার কত পানি যখন আটবে তখন দেখো তুমি এই পুরো জিনিসটা পানি দিয়ে কি করে ফেলতে হবে, ভর্তি করে ফেলতে হবে। তো তখন প্রশ্ন আসবে কিসের, ভিতরের কতটুকু আয়তন। তার আয়তনের মধ্যে কিন্তু তোমার আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলা নিতে হবে। ধর আমাকে একটা চৌবাচ্চা বললো, যে চৌবাচ্চার মধ্যে বলা হইলো যে তো এই চৌবাচ্চার মধ্যে তুমি হচ্ছে যে আর্টিফিশিয়াল কার্পেট লাগাবা, তাহলে তুমি হিসাব করবো তখন এই যে বাইরের কতটুকু সার্ফেস কতটুকু আছে, তুমি তখন সার্ফেস হিসাব করবা যে কতটুকু কার্পেট এখানের মধ্যে লাগবে, বাইরের সার্ফেসটা তুমি হিসাব করবা যে তুমি হচ্ছে এখানে আর্টিফিশিয়াল গ্রাস লাগাবা, সার্ফেসটা বাইরে শুধুমাত্র, সেটা হচ্ছে ক্ষেত্রফল, সেটা হলো কি এই চৌবাচ্চার ক্ষেত্রফলের কথা আসবে। কিন্তু আমরা যদি বলি কত পানি ধরবে, কত পানি ধরবে, তাইলে তখন তোমার কি আসবে, পুরো আয়তনটা তোমাকে হিসাব করতে হবে। আমরা বুঝতে পারছি যে হোয়াট ইজ ক্ষেত্রফল, হোয়াট ইজ আয়তন। ক্ষেত্রফল মানে কি শুধু সারফেসটা, উপরে শুধু সারফেসটা কতটুকু, আয়তন মানে কি পুরো আমাদের ওর ভিতরের যে এলাকাটা পুরোটা শুদ্ধ আমাদের নিতে হবে, তখন সবগুলো মাত্রা কাউন্ট করতে হবে। সো আমরা বুঝতে পারছি তাহলে ক্ষেত্রফল এবং আয়তন দুটো জিনিস কি। তো চলো আমরা হচ্ছে, কে জানি বলছে এটা কঠিন, কঠিন এটা অনেক সোজা। তো চলো আমরা হচ্ছে একটা ইট যদি নেই, সো তাহলে আমরা ইটের তল যদি দেখি, এটার কয়টা তল আছে, হ্যাঁ আয়তন 3D, রাইট, আয়তন হচ্ছে 3D, যে আয়তন দেখবে সবগুলো কিউব, হ্যাঁ ঘন ফিট, ঘন মিটার, হ্যাঁ ঘন সেন্টিমিটার, আয়তন হলো ঘন 3D। এখন আমরা যদি দেখি একটা ইটের 6টা তল আছে, ওকে ধরি এই ইটের দৈর্ঘ্য হচ্ছে এ, এটা হচ্ছে প্রস্থ, হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা হলো উচ্চতা, সেটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা যদি ধরি এই যে আমাদের এই তলটা, এই যে এই তলটা, এই তলটার ক্ষেত্রফল কতটুকু হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ এসি, তাই না, এসি। এই যে তলটা, উপরে যে তলটা, আচ্ছা এইটা যদি এসি হয় তাহলে এটা উল্টা পাশে যেটা, এই যে বাম পাশে যেটা, এটা সেটা কি হবে, সেটা এসি হবে। আচ্ছা উপরের তলটা কত হবে, উপরের তলের এটা হচ্ছে তার প্রস্থ আর এটা হচ্ছে তার দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, উপরের তলটার ক্ষেত্রফল কত, এ বি, উপরটা এবি হলো নিচেরটাও কি, নিচের তলটা এবি। সাইডে আসো, এই পাশেরটা আসো, এই যে পাশে আসো, এই পাশে এটা এই এলাকাটা আসো, তাহলে এইখানে এই এলাকার মধ্যে এইটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা কত, এটা হচ্ছে তার, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, আর এইটা এই যে এইটা এটা হচ্ছে সি। তাহলে এই যে সারফেসটা, বাম পাশের সারফেসটা, এটা ক্ষেত্রফল কত, বিসি। ডান পাশের সারফেসটা, ডান পাশের সারফেসটা আছে, এটাও কি হবে, বিসি হবে। তাহলে ক্ষেত্রফলটা কি দাঁড়াইলো, ক্ষেত্রফলটা দাঁড়াইলো 2টা এবি প্লাস 2টা বিসি প্লাস 2টা সিএ। তাইলে একটা, এটা হলো একটা আয়তাকার ঘনবস্তু, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, এটা দেখতে আয়তাকার। সো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে 2 × 2ab 2bc 2ca, বা আমরা শুধু 2 কমন নিয়ে ফেললে
এবি প্লাস বিসি প্লাস সিএ আমরা এভাবে বলতে পারবো। এখন আমরা এই আয়তাকার একটা ঘনবস্তু আমরা যদি তার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ক্ষেত্রফল হচ্ছে তার দৈর্ঘ্য ইনটু তার হচ্ছে যে এ হচ্ছে তার প্রস্থ এবং তার উচ্চতা। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা যদি গুণ করে দিই তাহলে আয়তাকার ঘনবস্তুর আমরা আয়তন পেয়ে যাবো। তার আয়তন কি দাঁড়াইলো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তিনটা গুণ করলে আমরা তার আয়তের যতগুলো সূত্র এখানে অ্যাপ্লিকেবল, সেম সূত্রগুলো সবগুলো আমরা এখানে কাজে লাগাইতে পারবো। এখন আসি আমরা আয়তাকার ঘনবস্তু যদি কর্ণ হিসাব করতে চাও তুমি, তার মানে হচ্ছে এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত, এই নিচের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত, হ্যাঁ এই কোণা পর্যন্ত। ওকে, এখন এটা যদি আমরা হিসাব করতে চাই, আচ্ছা কি মনে হইতে পারে এটা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আমরা যদি 2D যদি হইতো, 2Dর ক্ষেত্রে কর্ণ কি ছিল? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, রাইট? তাহলে এটা যেহেতু 3D এর যেহেতু তোমার উচ্চতা আছে, এটা ক্ষেত্রে কর্ণ কি হইতে পারে? এটা ক্ষেত্রে কর্ণ কি হইতে পারে? আমরা যদি দ্বিমাত্রিক বস্তু যদি হইতো, হ্যাঁ আচ্ছা আমি একটু হিন্টস দেই। সো ধরো হ্যাঁ রুট ওভার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হয়ে যাবে তার কর্ণ। সেটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি আসি, হ্যাঁ একটা আমরা দেখি জিনিসটা। সো তুমি চিন্তা করো যে এখানের মধ্যে এই কোণা থেকে একদম এই কোণা পর্যন্ত, হ্যাঁ এই কোণা পর্যন্ত, সো এই কোণা থেকে এই কোণা পর্যন্ত, হ্যাঁ আচ্ছা এখন এই কোণা থেকে এই পর্যন্ত তুমি হিসাব যদি করো, তুমি এটাকে যদি তুমি এখন পিথাগোরাস সূত্র ফেলাতে যদি চাও, তাহলে সূত্র কি পড়তেছে? তাহলে এইটাকে তুমি কি এই এই ওকে, তাইলে এইটা হচ্ছে একটা সমকোণ তখন, তাই না? এটা হলো অতিভুজ, কর্ণটা হলো অতিভুজ, তাই না? সো আমাদের এই যে কর্ণের স্কয়ার সমান হচ্ছে এইটা হচ্ছে তার জন্য লম্ব, এটা হচ্ছে তার জন্য লম্ব, এটা হচ্ছে তার জন্য ভূমি, তাই না? এখন আসো এই ভূমির স্কয়ার যদি তুমি বের করতে চাও, এইটা আবার হচ্ছে আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ প্রডিউস করছে, হ্যাঁ এই সমকোণী ত্রিভুজটা কি তুমি দেখো, সে আরেকটা সমকোণী ত্রিভুজ প্রডিউস করছে এখানের মধ্যে, সেই সমকোণী ত্রিভুজের মধ্যে এইটা হচ্ছে সমকোণ, সমকোণ না? এইটা সমকোণ, এটা এটা আমি তো 3D জিনিস আঁকছি, বাট তুমি তুমি কল্পনা করো একটা ইট কল্পনা করো, তাহলে এটার যে নিচের যে ধারটা এটা সমকোণ হবে কিনা? এটা এই পাশে এই চলে গেছে, তাই না? এটা সমকোণ। তাহলে এটা যদি হয় তার অতিভুজ, এই যে এটা যদি হয় তার অতিভুজ, এই যে ভূমিটা এটা যদি হয় তার অতিভুজ, তাহলে এই অতিভুজ স্কয়ার সমান কি হবে? এই হচ্ছে তার ভূমি স্কয়ার, এই হচ্ছে তার লম্ব স্কয়ার, তাই না? এই যে ভূমি স্কয়ার সমান কি পাচ্ছি? এটা সমান কি? এটা হলো এই স্কয়ার, এটা সমান কি? এটা হচ্ছে হ্যাঁ রুমের কোণা, এটা হচ্ছে বি স্কয়ার। এই ভূমি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এই লম্বটা কি? এই লম্বটা কি? তার উচ্চতা ছিল, এটা হচ্ছে কি? সি স্কয়ার। এবার বুঝতে পারছো তাহলে কর্ণ স্কয়ার সমান এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, বুঝা গেছে এবার? তাহলে আয়তাকার ঘনবস্তুর আমরা যদি কর্ণ বের করি তাহলে কর্ণটা হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর শুধু আয়তক্ষেত্র যদি হইতো এরকম, তখন কর্ণ কি ছিল? আমরা গতকালে পড়ছিলাম কর্ণ ছিল কি? রুট ওভার শুধু এ স্কয়ার এবং বি স্কয়ার, কারণ এখানে কি না কোনো উচ্চতা নাই, এখানে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। ক্লিয়ার? ওকে, এখন আসো এটা যদি আয়তাকার ঘনবস্তু যদি না হয়, যদি হইতো এটা কোনো আয়তাকার ঘনবস্তুর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়, তখন তাকে বলা হয় কিউব। ওই যে দেখো না কাকা ফেরদৌসির ইয়াতে রেসিপি দেখে না, আলুগুলো কিউব করে কাটুন, পেঁয়াজগুলো কিউব করে কাটুন। তো কিউব মানে কি? কিউব মানে তুমি হচ্ছে যে গরুর মাংসটা কিউব করে কাটুন, কিউব মানে কি? তুমি হচ্ছে সবগুলো শেপ কি দৈর্ঘ্য উচ্চতা সবগুলো আমার সমান। আইস কিউব, হ্যাঁ আইস কিউব আমরা প্রচলিত, আইস কিউব দেখছো না? কিউব করে কাটতে বলে, হ্যাঁ আইস কিউব গুলো কি হয় যে আমরা বাসায় ফ্রিজের মধ্যে আইস কিউব বানাই। কিউব মানে কি? কিউব মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা কি সমান, দ্যাট ইজ কিউব। বাংলায় এটা করা হয়েছে ঘনক। তাহলে ঘনক একটা আয়তাকার ঘনবস্তু যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো কি সমান। তাহলে ঘনকের ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? তাহলে ঘনকের ক্ষেত্রে ঘনক যেটা আয়তাকার ঘনবস্তু, তাহলে এখানেও এবি
প্লাস বিসি প্লাস সি, এই সূত্র দাঁড়াবে। ঘনকের ক্ষেত্রে এ বি সি সবগুলো কি সমান, তাহলে বি সমান লিখতে পারো তুমি এ, প্লাস বি সমান লেখো এ, সি সমান এ, প্লাস সি সমান এ সমান এ, কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3a স্কোয়ার। তার মানে ঘনকের ক্ষেত্রে সূত্র কি দাঁড়াইলো 6a স্কোয়ার। বুঝা গেল? এখন আসি আমরা ঘনকের কর্ণ কি হবে। তাহলে তাহলে ঘনকের ঘনক তাই রাখা ঘনবস্তু, তাহলে এর কর্ণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন ঘনকের দৈর্ঘ্য উচ্চতা সবগুলো কি সমান, তাহলে এই বি স্কোয়ার সমানো এ স্কোয়ার, সি স্কোয়ার সমানো এ স্কোয়ার, তাহলে √3a স্কোয়ার, তার মানে কি √3a। এটা হলো একটা ঘনকের কর্ণ। ঘনকের আয়তন কি হবে, তাহলে ঘনকের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেহেতু সবগুলো সমান তাহলে সবগুলো এ, তাহলে ঘনকের আয়তন দাঁড়ালো এ কিউব। এ পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে, সো এরপর আসি, তোমরা কি বেলুন চিনো? বেলুন, বেলুন দেখছো কখনো? কই দেখছো বেলুন বলো তো, কই বেলুন দেখছো? রুটি বেলে? তোমার হাতে কি এখন, তোমার হাতে কি? কলম। কলম কি বেলুন না? কলম মতো একটা বেলুন, তাই না? ওকে, তুমি রুটি বেলুনে বেলুনে চলে গেছো। আচ্ছা, তোমার হাতে একটা মানে হাতের মধ্যে তুমি বেলুন ধরে রাখছো, সেই এক্সাম্পলটা আগে আসলে ভালো হতো। সবাই রুটি বানাচ্ছে মানে সবাই খাবার দাবারের দিকে নজর বোঝা যাচ্ছে, বিদ্যার চেয়ে খাবার দাবারের দিকে গুরুত্বটা বেশি। হাতে বেলুন নিয়ে বসে আছে সবাই। এখন তাহলে আমরা একটু বেলুনটা পড়ি চলো। সো বেলুনে কি থাকে, সো আমরা একটা বেলুন আঁকি। সো এটা একটা বেলুন, তাহলে বেলুনের কি কি পৃষ্ঠ থাকে এটার, বেলুনটা দেখতে এটা কাইন্ড অফ একটা আয়তক্ষেত্রের মতো, কিন্তু জিনিসটা গোলাকার। তো এই কি কি জিনিসটাকে আমরা দেখি, তার মানে একটা বেলুনের উচ্চতা থাকে, এটা হচ্ছে তার উচ্চতা। তাহলে বেলুনের যেহেতু এটা, হ্যাঁ এটা যেহেতু গোলাকার, তার মানে একটা কেন্দ্র আছে, একটা বৃত্তের মধ্যে কেন্দ্র আছে, যে কেন্দ্র দিয়ে এটা এভাবে ঘুরতেছে, তার মানে এটা একটা ব্যাসার্ধ আছে। হ্যাঁ, আমি ড্রয়িং খুব কাঁচা, আমি ড্রয়িং এ খুবই দুর্বল। অ্যানাটমি যে কিভাবে পাস করছে সেটা হলো যে একটা পৃথিবীর সত্তা আছে যে এক আশ্চর্য, এ হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে দেখি আমরা আগে বের করি তার প্রান্তের ক্ষেত্রফল বের করি। আচ্ছা, এটা প্রান্ত যে দুটো আছে, এই যে প্রান্ত, এই যে ক্ষেত্রফলটা প্রান্ত, হ্যাঁ এটা দেখতে কিসের মতো, এই যে প্রান্ত, বলতো আমরা কালকে বৃত্তের ক্ষেত্রফল পড়ছিলাম তাই না? এই প্রান্তটা কি বৃত্তাকার তাই না? এই প্রান্তের ক্ষেত্রফল হলে কত হবে, প্রান্তের ক্ষেত্রফল কত? এই যে প্রান্ত, এই যে প্রান্ত, তার এই যে প্রান্ত, হ্যাঁ তোমার হাতে যে কলমটা আছে, কলমটাকে সুন্দর করে সাইজ করে কাটে ফেলবা, একদম কাটে ফেলে যেটা সুন্দর করে একটা ব্যালন ক্রিয়েট হবে, তখন চিন্তা করবা রাইট। উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার, তার নিচের যে পৃষ্ঠ, নিচের পৃষ্ঠ, এই যে নিচের পৃষ্ঠটা এটা, এটাও পায়ের স্কোয়ার। তার মানে হচ্ছে একটা বেলুনের দুই প্রান্তের ক্ষেত্রফল হচ্ছে দুইটা পায়ের স্কোয়ার। এটা কি বোঝা গেছে? ওকে, এবার আসি, এবার আসি ধরো আমাদের বললো এই বেলুনটা কাপড় দিয়ে মোড়াই ফেলতে কতটুকু কাপড় লাগবে, মানে সারফেসটা, বাইরের সারফেসটা, বাইরের সারফেসটার ক্ষেত্রফলটা কত। তাহলে বাইরের সারফেসটা যদি আমরা বের করতে চাই, একটা জিনিস সিম্পলি একটা জিনিস ভাবো তো, আমরা যদি এই বৃত্তের এই যে পরিধিটা কত, পরিধির সাথে আমরা যদি উচ্চতা গুণ করে দেই, আমরা যদি এই যে পরিধি, এই যে পরিধি, এই পরিধির সাথে আমরা যদি স্রেফ তার উচ্চতা গুণ করে দেই, তাহলে কি পাবো, এর এই যে বাইরের যে পৃষ্ঠ, বক্র পৃষ্ঠ যেটা, তার ক্ষেত্রফল পেয়ে যাব, রাইট? তাহলে আমরা পরিধি কত জানি, পরিধি হচ্ছে 2πr, 2πr লাগে তার যখন h গুণ করে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব, তার বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, এখন যদি আমাদেরকে বের করতে বলে যে আয়তনটা কত, আয়তন বের করে, আয়তনটা একটা আমাদের পুরো ফাঁপা জিনিসটা লাগবে,
তার মানে এই যে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করব, জিনিসটা বুঝো। আমরা ধরো তুমি একটা কয়েন, হ্যাঁ, তারপর আরেকটা কয়েন রাখো, তারপর আরেকটা কয়েন রাখো, আরেকটা কয়েন রাখো, আরেকটা কয়েন রাখো, আরেকটা কয়েন রাখো। আচ্ছা, আমরা একটা বিটের কয়েন রাখতে রাখতে এই জিনিসটা দেখতে কিসের মতো হবে বলো তো? একটা বিটের কয়েন রাখতে থাকলাম, কিসের মতো হবে জিনিসটা দেখতে? এক্স্যাক্টলি, এটা একটা ব্যালন হবে, এটা একটা ব্যালন হবে। তাহলে তুমি চিন্তা করো, তাহলে একটা কয়েনের ক্ষেত্রফল কত? একটা কয়েনের ক্ষেত্রফল মানে কি? এই যে এটা হলো ক্ষেত্রফল, তাই না? এটা কত? এটা কত? পাই আর স্কোয়ার। তাহলে তার লগে উচ্চতাটা যদি গুণ করে দিই, উচ্চতা গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখন? পুরো ফাফা জিনিসটার কি পেয়ে যাচ্ছি? ভিতরে কতটুকু ম্যাটেরিয়াল পুরোটা পেয়ে যাচ্ছি, তার মানে আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু ক্ষেত্রফলের মধ্যে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে কি করছি? আমরা শুধু বাইরের সারফেসটা নিয়েছি। কি নিচ্ছি? শুধু এই বাইরের সারফেসটা। সারফেসটা কত? 2πr। এটা হলো কি গুণ করছি আমরা? উচ্চতা গুণ করছি। উচ্চতা গুণ করলে আমরা তাহলে কি পাচ্ছি? পরিধির সাথে উচ্চতা গুণ করে দিলে আমরা কি পাচ্ছি? শুধুমাত্র বাইরের সারফেসের ক্ষেত্রফল পাচ্ছি। বাইরের সারফেসের ক্ষেত্রফল। এই দুটো জিনিস আমরা তাহলে প্যাচ লাগানো যাবে না। আমরা আগের আলোচনায় ফিরে আসি, চলো। তাহলে দুই প্রান্তের ক্ষেত্রফল 2πr²। আর তার যে বাইরে যে বক্রপৃষ্ঠ, এই যে বাইরের সারফেস, তার ক্ষেত্রফল হচ্ছে পরিধি ইনটু উচ্চতা 2πr/h। তাহলে মোট ক্ষেত্রফল কত? এটা বলেন মোট ক্ষেত্রফল হচ্ছে তাহলে 2πr² প্লাস 2πr/h। তার মানে 2πr কমন নিলে কত থাকে? r+h। হ্যাঁ শিয়াব বলো। শিয়াব কি বলতে চাইছিল বলো, কমেন্টে লিখো। এটা বোঝা গেছে? ক্ষেত্রফলটা বুঝে গেছে? ওকে। ক্ষেত্রফল যদি বুঝো, তার আয়তন কেন মনে রাখবা? এই যে একটা কয়েনের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে একটা দুটা কয়েন, অনেকগুলো কয়েন, উচ্চতাটা দিয়ে দিলেই, ক্ষেত্রফলের সাথে উচ্চতা দিয়ে দিলে কি পেয়ে যাবে তুমি? আয়তন পেয়ে যাবা। আরেকবার হলে তুমি রেকর্ডিং টানে দেখো। তাহলে আমরা হচ্ছে যে এখন আসো, তাহলে আমরা এখানে কয়টা সূত্র পাইলাম? আমরা পাইলাম একটা বেলুনের, তার একটা হাইট থাকে, তার একটা ব্যাসার্ধ থাকে, হ্যাঁ, তার দুই দিকে, এদিকে একটা প্রান্তীয় সারফেস থাকে, এদিকে একটা প্রান্তীয় সারফেস থাকে। তো প্রত্যেক প্রান্তীয় সারফেসের ক্ষেত্রফল হচ্ছে πr²। দুইটা প্রান্তীয় সারফেসের ক্ষেত্রফল πr², তার মানে 2πr²। হ্যাঁ, প্রান্ত মানে তোমার হচ্ছে যে এটাকে আমরা বলি প্রস্থচ্ছেদ। তুমি হচ্ছে যে জিনিসটার এক্সাম্পল হচ্ছে যে একটা শশা নিবে একটা, হ্যাঁ, এরকম একটা, তুমি ধরো তোমার শশাটা ধরো, তোমার পৃথিবীর অতি সুন্দর সুন্দর একটা শশা তোমার পৃথিবীর, হ্যাঁ, কারণ শশাতে ইজিলি তুমি এরকম সাইজের পাবা না। তোমার শশাটা একদম দুই দিকে কি গোল একদম, হ্যাঁ, একদম সুন্দর মতো একটা গোল একটা শশা ধরো, একদম লম্বা এরকম, যদি এরকম পাওয়া যাবে না। আচ্ছা, এই শশাটার তুমি এই যে এই দিকের এই যে এখান দিয়ে তুমি যে হাত রাখলে এই যে জায়গাটা হচ্ছে, এইটা হচ্ছে তার প্রান্তীয় পৃষ্ঠ, ঠিক আছে? দিস ইজ প্রান্তীয় পৃষ্ঠ, এইটা দিস ইজ তার প্রান্তীয় পৃষ্ঠ। এটা ক্ষেত্রফল হলো πr², এটা ক্ষেত্রফল হলো πr²। দুটো প্রান্তীয় পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2πr²। আর আমি বলছি তুমি যে ধরো তোমাকে বের করতে বলা হইলো এই শশাটা কাপড় দিয়ে মোড়াইতে কতটুকু কাপড় লাগবে, তার মানে তুমি বাইরের সারফেসটার হিসাব করতেছো, বাইরের সারফেসটা তুমি হিসাব করতেছো। তাহলে বাইরের সারফেস হিসাব কেমন করবা? তুমি হচ্ছে এই হলো তার পরিধি, এই পরিধির লগে তার উচ্চতা যদি গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা? বাইরের সারফেসটার পেয়ে যাবা। তুমি বুঝতে পারছো? তো পরিধি 2πr আর উচ্চতা হচ্ছে h, তার মানে 2πr/h। বক্রপৃষ্ঠ 2πr/h আর তোমার প্রান্তীয় পৃষ্ঠ 2πr²। তাহলে দুটো যোগ করলে টোটাল ক্ষেত্রফল পাওয়া যাবে। এবার হইছে? ওকে। আয়তন বের করার জন্য কি বলছিলাম আমরা? আয়তন বের করার জন্য তুমি একটা কয়েনের ক্ষেত্রফল দেখো, একটা কয়েনের ক্ষেত্রফল বের করলা, তো দিস ইজ কয়েন, কয়েনের ক্ষেত্রফল। বা একটা শশার টুকরা, তুমি এটা ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল πr²। তো তুমি একটা শশার টুকরা, দুইটা শশার টুকরা, তিনটা শশার টুকরা, চারটা, পাঁচটা, ছয়টা এরকম দিলা, হাইটটা যদি গুণ করে দাও, তাহলে তুমি এটার আয়তন পেয়ে যাবা। ওকে, সো চলো আমাদের হচ্ছে তাহলে বেলুন গেল, কোণক গেল, ঘনক গেল, এখন আসি আমরা কোণক, কোণ। তো কোণ অবশ্যই আমরা অনেক কাজে ব্যবহার করি। ও কোণ সবচেয়ে, তোমাদের আমরা কোন আইসক্রিম খাই, হ্যাঁ, আমাদের সবচেয়ে পরিচিত স্ট্রাকচার হলো কোন আইসক্রিম। বক্রপৃষ্ঠ কোনটা? বক্রপৃষ্ঠ হলে যে তুমি যেটা ধরে, তোমার হাতে কলম আছে না, এই কলমে যেটা ধরে রাখছো তুমি, সেটা হলো বক্রপৃষ্ঠ। রাস্তার ধারে ইয়ে দেখছো, ওই যে পোলাপান যে সিলিন্ডারের মধ্যে যে খেলে, তুমি সিলিন্ডারের উপর বসো না, এখানে বসছো না তুমি সিলিন্ডারে, এটা সিলিন্ডার, হ্যাঁ, আমরা বসি নেটের উপরে, এই তুমি এটা বসে আড্ডা মারো, এইটা হলো বক্রপৃষ্ঠ, ঠিক আছে?
দিস ইজ বক্রপৃষ্ঠ। কলম তুমি ধরে রাখছো যে যেটা যে ধরে রাখছো সেই পৃষ্ঠটা বক্রপৃষ্ঠ। হ্যাঁ, রাউন্ডেড সারফেস, হ্যাঁ সেটাই রাউন্ডেড সারফেস। ওকে, এখন আসি আমরা কোণক। সো কোন আইসক্রিম আমরা চিনি না, দ্যাট ইজ কোণক, হচ্ছে কোণক। তাহলে কোণকের কি কি জিনিস আছে এখানের মধ্যে? আছে আমাদের একটা উচ্চতা আছে কোণকের, হ্যাঁ, নিচেরটা যেহেতু গোল বৃত্তাকার, তাহলে এটার একটা কি আছে, একটা ব্যাসার্ধ আছে। তাহলে একটা হাইট আছে, একটা ব্যাসার্ধ আছে, আর একটা তার হেলানো তল আছে। তাহলে ওর যে হেলানো যে তলটা, সেটা কি পিথাগোরাসের সূত্র মানবে? তাহলে হেলানো তলটা হলো এল স্কয়ার ইকুয়াল টু তার হাইট স্কয়ার প্লাস তার ব্যাসার্ধ স্কয়ার। হ্যাঁ, সেই সূত্র এখানের মধ্যে মানবে। আচ্ছা, কোণকের নিচে যে ভূমিটা, এইটা ক্ষেত্রফল কত? নিচের ভূমিটা, এটা নিচের ভূমিটা ক্ষেত্রফল কত? নিচের ভূমিটা ক্ষেত্রফল কত? পাই স্কয়ার আর পাই আর স্কয়ার, সরি পাই আর স্কয়ার। হ্যাঁ, পাই আর স্কয়ার, এটা হচ্ছে তার ভূমির ক্ষেত্রফল। তো আমাদের কোণকের বক্রপৃষ্ঠ অবশ্য আমাদের বেলনের বক্রপৃষ্ঠের মতো বের করা যাবে না এখানে তো, কারণ যদি এরকম যদি থাকতো তাহলে আমরা বেলনের মতো বের করতে পারতাম। কারণ এটা এই তলটা উত্তরতে দিকে কি গেছে, এখানে আসা কি গেছে, এখানে এখানে আসা এই সারফেসটা তোমার ন্যারো হয়ে গেছে, যত উপরে উঠছে একদম শেষ পর্যন্ত ন্যারো হয়ে গেছে এখানে। দ্যাটস ওয়াই সেটা দিয়ে আমরা বের করতে পারবো না। এটা খুব লম্বা একটা প্রমাণ আছে, ইন্টিগ্রেশন করে লম্বা একটা প্রমাণ করতে হয়, সে লম্বা একটা প্রমাণে যাচ্ছি না। সো কোণকের ক্ষেত্রে তার যে বক্রতল সেটা মানে নিচে যে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর তার যে বাহিরের যে বক্রপৃষ্ঠ, এই যে বক্রপৃষ্ঠ হেলানো যে তল, তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পাই আর এল। তাহলে পরে একটা কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে সেটা হচ্ছে পাই আর আর প্লাস এল। এটা একটা কোণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আর কোণকের আয়তনের হিসাব খুবই সহজ, বেলনের আয়তনের 1/3। একটা বেলনের আয়তনের 1/3 হচ্ছে একটা কোণকের আয়তন। কারণ এক্স্যাক্টলি তুমি তিনটা কোণক যদি বসাও তখন সেক্ষেত্রে তুমি ঠিক একটা বেলনের সমান করতে পারবা। মানে সেম হাইট এবং সেম ব্যাসার্ধ যদি নেওয়া হয় তাহলে একটা বেলনকে জায়গায় দেওয়ার জন্য ঠিক এক্স্যাক্টলি তিনটা তোমার কোণক লাগবে। সো আমরা জানি যে এতক্ষণ বের করছি একটা বেলনের আয়তন হচ্ছে পায়ের স্কোয়ার, ওই যে কয়েনের ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাই না? পায়ের স্কোয়ার তার ঠিক এক্স্যাক্টলি 1/3 হচ্ছে একটা কোণকের আয়তন। ওকে, এখন আসি আমরা গোলক। গোলকের এক্সাম্পল লেখো তো কিছু, গোলকের কিছু এক্সাম্পল লিখো, গোলকের কিছু এক্সাম্পল লিখো। মার্বেল হইতে পারে, বল হইতে পারে, আর তুমি যে জিনিসে তাকায় আছো সেটাও কিন্তু একটা গোলক। ওটা চোখ থেকে বাইর মানে অক্ষি কোটর থেকে বাইর করলে সেটা একটা গোল কিন্তু। তার মানে এই জিনিসটা কিন্তু 3 ডাইমেনশনাল। সো আমরা বৃত্তাকার জিনিসের ক্ষেত্রফল পড়ছিলাম পাই আর স্কয়ার, আর এই যে গোলক মানে স্ফেরিক্যাল যেটা, এটা ক্ষেত্রফল হচ্ছে মূলত আমরা যদি পরিধিকে ব্যাস দ্বারা গুণ করে দেয়, জিনিসটা খুব সিম্পল হিসাবটা। এই যে ধরো গোলক মানে কি, এটা হচ্ছে বাইরের আমাদের ভিতরটা, আমাদের আমরা যখন গোলকের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, হ্যাঁ গোলকটা এরকম তাই না, বাইরের সারফেসটা যাচ্ছি, আর এটা হচ্ছে যে বৃত্তাকার যেমন কয়েনটা, হ্যাঁ কয়েনের এই সারফেস। তাহলে কয়েনের সারফেসের সাথে টেনিস বলের সারফেস কি সেম না? তাহলে আমরা যদি পরিধিকে যদি ব্যাস দ্বারা যদি গুণ করি, পরিধিকে যদি আমরা ব্যাস দ্বারা গুণ করি তাইলেই পরে আমরা পেয়ে যাব একটা গোলকের ক্ষেত্রফল। কত দাঁড়ায় সূত্রটা আমাদের? সো 2 পাই আর ইন্টু ব্যাস, তাহলে 4 পাই আর স্কোয়ার, এটা মনে থাকবে কারণ বৃত্তাকার হলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর গোলক হলে ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, এটা মনে থাকবে। আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। বৃত্তের আয়তন কত বলে কত একটু? বৃত্তের আয়তন যে পারবা তাকে 1000 টাকা দেওয়া হবে।
বৃত্তায়তন লেখো, বৃত্তায়তন। বের করা যাবে না বৃত্তায়তন, আচ্ছা। কারণ বৃত্ত হচ্ছে 2 ডাইমেনশনাল স্ট্রাকচার, সেজন্য আয়তন বের করা যাবে না। ওকে, সো আমরা সূত্রমূত্র শেষ। এখন চলো আমরা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে তোমার এখন পর্যন্ত খুব বেশি কোশ্চেন আসে নাই, তুমি নামে বলছো, আচ্ছা কমন সেন্সে বলে ফেলছো যে কই কাকলে তো আপনি পুরস্কার দিতেন না। সো এখন পর্যন্ত বিসিএস এ তোমার অল্প খুব কমই প্রশ্ন আসছে, কিন্তু ব্যাংকে তোমরা যারা এক্সাম দিবা তো ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই চ্যাপ্টারটা তুমি যদি শুধুমাত্র সূত্রটা পারো, সূত্র বসা দিলে অঙ্ক শেষ, জাস্ট সূত্রটা বসা দিতে হবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, তুমি যদি সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস না করো, তুমি সূত্রের মধ্যে গোলমাল লাগা দিবা। এক্সাম হলে তুমি মাথা চুলকাবা, আরে এটা কি না সূত্রটা, তুমি কোনকের মধ্যে ঘনক, ঘনকের মধ্যে ব্যালন, ব্যালনের মধ্যে তুমি ওই গোলক একটা ভিতরে একটা ঢুকাই দিবা তুমি, এটা যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ পরিমিতি পড়াইলে এই জিনিসটা হয়। হ্যাঁ, স্কুলের বাচ্চাদের আমি একসময় পরিমিতি পড়াইতাম, তো তোমার তখন এই ঘটনাটা ঘটতো। ওদেরকে অনেক পড়ানোর পরে তো দেখি যে আমি প্রশ্ন দিচ্ছি ব্যালনের, ও দেখি যে ঘন চিন্তা করতেছে। কোনো ট্রিক্স না, কোনো ট্রিক্স নাই, প্র্যাকটিস করে করে শিখতে হবে। এটা হচ্ছে যে প্র্যাকটিস করে শিখতে হবে। হ্যাঁ, একটা ট্রিক্স আমি বলতে পারি, একটা ট্রিক্স আমি বলতে পারি, এটা আমি আমার নিজের যে ট্রিক্স আমি কাজে লাগাইছি সেটা বলতে পারি। সেটা হচ্ছে আমার বড় বোন আর তো সে আর আমি হচ্ছে এক ক্লাসে চলে আসছে, কি সে মানে ফেল করে আমার ক্লাসে চলে আসছে একসাথে। তো সে ম্যাথে ফেল করতো সবসময়। তো পরে আমি যেটা দেখলাম যে সে ম্যাথে কেন ফেল করতেছে, পরে দেখলাম যে আসলে ডিজিট গুলো বুঝে না ভালো করে। ও পুরো একটা টেক্সট হিসেবে চিন্তা করে, লজিক গুলো বুঝে না ও। আর ওকে যেসব মাস্টার কাছে পড়তে পাঠানো হয়েছে, তো ওরা ওকে অনেক চেষ্টা করছে লজিক বোঝানো, সে কোনোভাবে লজিক তার মাথায় ঢুকে না কোনোভাবে, ওইটা ছিল তার মেইন প্রবলেম। আমি প্রথম উদ্যোগ নিলাম তাকে, তোমার হচ্ছে পরে দেখছি অনেকগুলো জিনিস করে নাই। সে হচ্ছে পরিমিতি করতো না, আর পরিমিতি ঝামেলা, ত্রিকোণমিতি করতো না, জ্যামিতি তো ধরতোই না, এই তিনটা টপিক করতো না। এবং ও যে মাস্টার কাছে পড়তো, মাস্টার বলছে না এগুলো দরকার না, এগুলো তুমি করে নিতে পারবা না, তুমি শুধু বীজগণিত করো। 50 ছিল আমাদের সময় বীজগণিতে, বীজগণিত 50 ছিল, আর পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি এগুলো ছিল 50 মার্কস, টোটাল 100 মার্কস ছিল। টোটাল এই তিনটা টপিক ছেড়ে দিছে। তো পরে তাকে বোঝানোর জন্য আমার নানা কায়দা কসরত করা হতো, কারণ আমার উপর চ্যালেঞ্জ চলে আসছে, কারণ আমার ভাই বোন এক ক্লাসে চলে আসছে, সে যদি ফেল করে তাহলে তো মানুষ থাকবে না। আমি ছিলাম ফার্স্ট বয় স্কুলের, তো আমি দায়িত্ব নিলাম যে তারে পড়াইতে হবে তারে। তখন আমার মনে আছে আমার ম্যাথ পরীক্ষার আগে আমি টোটালি এক বিন্দু পড়ি নাই, কারণ পুরো মানুষজন নিয়ে লড়তে হচ্ছে, কারণ ও যদি ফেল করে ফেলে এবার তাহলে তো আমার মানে মানুষজন থাকবে না একদমই। তো ওর জন্য আমি একটা ট্রিক্স দাঁড় করাইছি, মানে কিভাবে ওকে বুঝতে হবে, আমি বুঝাইতাম যে কলমে দেখ একটা কাপড় দিয়ে যদি আমি মোড়াই তাহলে যে সার্ফেসটা বের হবে এটাই ক্ষেত্রফল, দেখছো এটা 2D হয়ে গেছে এটা। ও তখন বুঝতে পারছে যে ক্ষেত্রফল জিনিসটা আসলে এইটা, কাপড় দিয়ে মোড়াইছি আমি, একটা কলমকে কাপড় দিয়ে মোড়াই দেখাচ্ছি, দেখো এই কাপড় দিয়ে মোড়াইছি, যতটুকু কাপড় লাগবে দিস ইজ ক্ষেত্রফল, দেখো কাপড়টা বের করছে, দেখো এখন এটা 2D হয়ে গেছে, সো দিস ইজ ক্ষেত্রফল। হ্যাঁ, তো তাকে বোঝানোর সময় আমি অনেক কায়দা কসরত করা লাগতো, প্রতিটা টপিক তোমার 9-10 অনেক কায়দা কসরত করে বুঝাতে হইতো। যাই হোক শেষ পর্যন্ত খুব সফলতার সাথে পাশ করে ফেলছে, তো ভালো নাম্বার পাই পাস করছে। তো ওইটা করাইতে গিয়ে যেটা হয়েছে তোমার, আমার 9-10 একদম তোমার ম্যাথের ওই নাম্বার শুদ্ধ এখনো মনে আছে, 4.1 কত নাম্বার অঙ্ক কি ছিল, 5.1 ওখানের মধ্যে কি ছিল না ছিল সব মনে আছে। তো তোমার জন্য ট্রিক্স হচ্ছে তুমি কাউকে পড়াইতে পারো, তোমার ছোট ভাই বোন থাকলে পড়াইতে পারো, অথবা বন্ধু বান্ধবকে পড়াইতে পারো, তুমি ওই তোদের বিসিএস ম্যাথ পড়াই এটা বলে তাদেরকে তুমি পড়াইতে পারো। হ্যাঁ, কিছু টাকা পয়সা পাইলা, পড়াইলা। হ্যাঁ, এটা ভালো জিনিস, যদি পড়াও তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। তুমি যে সাবজেক্ট কাউকে পড়াবা ওই সাবজেক্ট তুমি একদম বস হয়ে যাবা, একদম কিচ্ছু বলবা না ওই সাবজেক্টে, কোনোদিনও বলবা না। এটা একটা ভালো জিনিস ট্রিক্স, যদি আমার কাছে তুমি চাও। উপর আবরণটা ক্ষেত্রে বলে এক্স্যাক্টলি তৃপ্তি। শুনো, যে কোনো জিনিস শেখার বেস্ট ওই হচ্ছে কাউকে শেখানো। 44 বিসিএস এর পরে আমি একটা তোমার নতুন একটা কোর্স চালু করব, সেটা হচ্ছে টট ট্রেনিং। হ্যাঁ, তোমার হচ্ছে যে ট্রেনিং অফ টিচার্স, আমি কিছু টিচার প্রডিউস করব তোমার হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট লেভেলে পড়ানোর জন্য। অনলাইন কোর্স করাবো যাতে তারা কিভাবে একটা তোমার গ্রামে গঞ্জে গিয়েছে কি একটা কোচিং সে ডেভেলপ করতে পারে, অফলাইনে একটা কোচিং দেওয়ার জন্য তার কি কি ম্যাটেরিয়াল লাগবে, কিভাবে সে প্রচার প্রচারণা করবে, কিভাবে সে মার্কেটিং করবে। হ্যাঁ, আর কিভাবে সে ফেসবুকে সক্রিয় হবে, কিভাবে সে স্টুডেন্টের জন্য সে কন্টেন্ট কোন জায়গায় পাওয়া যায়, হ্যাঁ কি কি ইনস্ট্রুমেন্ট তাকে কিনতে হবে, টোটাল গাইডলাইন থাকবে। আমি 44 এর পরে ইনশাল্লাহ আমার সেই প্রজেক্টে আমি হাত দিব, যে টিচার প্রডিউস করবো। তো কেউ আগ্রহী থাকো আমাদের সাথে তখন যোগ দিতে পারো, বাট এখন আমি খুব বিজি, এখন সেটা পারবো না। চলো আমরা হচ্ছে আমাদের অঙ্কে চলে যাই।
প্রথম কোশ্চেনটা, একটা সাবানের আকার হচ্ছে 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার। সো তিনটা জিনিস দৈর্ঘ্য দিয়ে দিছে। আচ্ছা, কার্টুনের দৈর্ঘ্য দিয়ে দিছে, কার্টুন হচ্ছে তোমার 55 ইন্টু 48 ইন্টু 30। এটা হচ্ছে কার্টুনের তোমার হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিছে। বলছে কয়টা সাবান রাখা যাবে বক্সের মধ্যে, কয়টা সাবান রাখা যাবে। তাহলে কি করতে হবে, বক্সের আয়তন বের করতে হবে, তাই না? বক্সের দৈর্ঘ্য, বক্সের প্রস্থ, বক্সের উচ্চতা, বক্সের আয়তন বের করব। এরপর হচ্ছে আমরা সাবানের আয়তন বের করব, সাবানের দৈর্ঘ্য, সাবানের প্রস্থ, সাবানের উচ্চতা। সো আমরা বক্সের আয়তনকে সাবানের আয়তন দিয়ে ভাগ করে দিলে কয়টা সাবান রাখা যাবে সেটা তখন আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, বুঝতে পারছো? তারপরে দেখি 33 রিটেন পরীক্ষা একটা ম্যাথ আসছে, সেটা হচ্ছে তোমার আমরা যদি 3 সেন্টিমিটার, তারপরে 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটা গোলক গলিয়ে নতুন একটা গোলক যদি বানানো হইলো। আচ্ছা, এখানে বাহু বিশিষ্ট মানে হচ্ছে তোমার ওদের ব্যাসার্ধ, এটা হ্যাঁ, ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা গোলককে গলাইলাম আমরা। হ্যাঁ, একটা ব্যাসার্ধ হলো 3, একটা ব্যাসার্ধ হলো 4, একটা ব্যাসার্ধ হলো 5, তিনটা গলাইলাম। গলানোর পরে নতুন একটা গোলক বানানো হইলো, তো বলা হচ্ছে সেই গোলকের ব্যাসার্ধটা কত। তাহলে আমরা জানি গোলকের আয়তন হচ্ছে, প্রথম গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, এত। সেকেন্ড আয়তন হচ্ছে 4/3 পাই 4 কিউব। তারপর হচ্ছে যে পাই বলাতে পাই চলে আসছো কিন্তু দৌড়াইয়া, 4/3 তোমাকে ঢাকি নাই, 4/3 পাই 5 কিউব। ওকে, তাইলে একটা গোলক, একটা গোলক, একটা গোলক, তিনটা গোলক গলাইলাম। নতুন যে গোলক সে কত, 4/3 পাই, ধরলাম তার ব্যাসার্ধ হচ্ছে আর কিউব। ওকে, বুঝা গেল জিনিসটা? এখন তুমি কি কাজ করবে, তুমি 4/3 পাই কমন নাও। তুমি যদি এখানের মধ্যে 4/3 পাই যদি কমন নাও, এখানে থাকতেছে তোমার 3 কিউব প্লাস এখানে থাকতেছে 4 কিউব প্লাস এখানে থাকতেছে 5 কিউব। 4/3 পাই আর কিউব। তাহলে কি করলাম, এই যে 4/3 পাই আর 4/3 পাই দুই পাশ থেকে কাটাকাটি করে দিলাম। তাহলে আমাদের নতুন যে ব্যাসার্ধ আর কিউব সমান কি আসলো, 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব আর কিউব। তাহলে আগে মান বের করে ফেলতে পারবো, এখন পারবো না। আর কিউব সমান কত দাঁড়াইলো, 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। তো এটা হচ্ছে আমাদের 27, 64, এটা হচ্ছে আমাদের 5 5 25, 5 25 125। তাইলে আমাদের কত আসলো, 125, 64, 27, 216। তার কিউব সমান যদি 216 আসে, আর সমান কত, আর সমান কত, কিউব রুট 216, কোন জিনিস তিনটা গুণ করলে 216 হয়, 6। তো তিনটা 6 গুণ করলে 216 হয়, তাহলে আমাদের আর মান আসলো 6। বুঝা গেল? ওকে, তারপর আমরা দেখি। আচ্ছা, প্রিলিতে আসতে পারে ইউজুয়ালি তোমার যেগুলো 2 লাইনে করা যাবে, হ্যাঁ এই টাইপস গুলো প্রিলিতে আসতে পারে, বাট এত লম্বা চওড়া অঙ্ক প্রিলিতে আসবে না, যেগুলো তোমার অনেক বেশি তোমার স্পেস লাগবে। ছোট ছোট যেগুলো সেগুলো আসে প্রিলিতে। আমরা এই অঙ্কটা প্রিলির জন্য আমরা বেছে নিলাম। একটা ফাফা সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, সবাই কমেন্টে লিখে ফেলো, সবাই কমেন্টে লিখে ফেলো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, পৃষ্ঠ, নট প্রান্ত, পৃষ্ঠ, লিখে ফেলো সবাই কমেন্টে। সিলিন্ডারের পৃষ্ঠ, ফাফা সিলিন্ডারের, ফাফা মানে হচ্ছে ওই যে তোমরা দেখো যে আমরা রাস্তার পাশে দেখবা তোমার হচ্ছে রাস্তার নিচে তোমার এই যে ওই জায়গায় পানি যাওয়ার জন্য নালা ওখান দিয়ে ওরকম ইয়া দেয়, সিলিন্ডার দেয়, ওগুলাই ফাফা সিলিন্ডার। তারপর কোনটা লিখো, ক্ষেত্রফল একটু পড়াইছি, 2πr/h, রাইট, 2πr/h। অভিষেকের পাই বানান ভুল হয়েছে, পাই দেখলে মারা লাগবে তোমাকে, পাই বানানো হচ্ছে পিআই, পাই। তুমি যে লিখছো পিআই, ওটা হচ্ছে পাই কেক, ওই যে পাই কেক। হ্যাঁ,
ওকে, সো আমরা পরের প্রবলেম আসি। প্রিজম দেখছো কি কখনো? প্রিজম প্রিজম দেখছো? দেখছো প্রিজম, তাই না? তো প্রিজমকে আমরা কি বলতে পারি? প্রিজম হচ্ছে ওই যে কোণক যেগুলো আমরা দেখি, সো প্রিজমকে আমরা কোণক বলতে পারি। আচ্ছা, এখন মানে দেখতে কোণকের মতো, তাই না? ওকে, তবে কোণকটা হলো গোল, প্রিজমটা একদম গোল না। প্রিজম হলো তোমার পৃষ্ঠ আছে, প্রিজমের কিন্তু তোমার ত্রিভুজাকৃতির পৃষ্ঠ আছে। তো আমরা দেখি কোশ্চেনটা বলছে একটা সমকোণী ত্রিভুজাকৃতি প্রিজমের এক বাহু এ, অন্য বাহু বি সমান টয়েস এ, প্রিজমটার উচ্চতা এইচ সমান 10, আয়তন হচ্ছে 40, ত্রিভুজটার এক বাহু এ, অন্য বাহু বি এর মান কত? প্রিজমটা কোণকের মতো, কিন্তু প্রিজমটা কোণক না। কোণক তো হচ্ছে তোমার জিনিসটা কেমন, আইসক্রিম খাই না, জিনিসটা কি গোল টাইপের, কিন্তু প্রিজম ইজ নট গোল। প্রিজম হচ্ছে কি প্রদের প্রান্ত কি ত্রিভুজের মতো, রাইট? প্রিজম যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে প্রিজমের সবগুলো সারফেস কি, হ্যাঁ ত্রিভুজের মতো সবগুলো সারফেস, সবগুলো সারফেস হচ্ছে এরকম তিন কোণা আছে, রাইট? পিরামিডের মতো, এক্স্যাক্টলি পিরামিড, হ্যাঁ আমার তখন মনে আসছিল না জিনিসটা কি, পিরামিডের মতো কাইন্ড অফ। ওকে, তার মানে প্রত্যেকটা সারফেস হচ্ছে দেখতে কিসের মতো, ত্রিভুজের মতো। তাহলে ওর যদি ক্ষেত্রফল আমরা বের করতে হয়, তাহলে ক্ষেত্রফল বের করতে মানে ত্রিভুজের ক্ষেত্রফল। আয়তন বের করতে বললে আমরা হচ্ছে যে ওর ক্ষেত্রফল বের করে উচ্চতা দিয়ে গুণ করে দিব, সিম্পল। তাহলে পরে আমরা আমাদের এখানে কি বলছে, আমরা যদি ধরি আমাদের এখানে আমাদের একটা এক বাহু দিছে এ, এক বাহু দিছে এ, আর অন্য যে বাহুটা সেটা সমান দিছে, অন্য অন্য যে বাহু সেটা দিছে বি সমান টয়েসে, বি সমান দিছে টয়েসে। তবে এখানে তোমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমি এখানে অবশ্য কাটা প্রপারলি হচ্ছে না, প্রিজমের অন্য বাহু বলতে বুঝাইছি তার উচ্চতা এখানের মধ্যে, ঠিক আছে? মানে তার যে তোমার হচ্ছে যে আমরা, আচ্ছা আমি একটু পুরো জিনিসটা একটু ইয়ে করি। আগে নিচের পার্টটা তুমি চিন্তা করো, এই যে নিচের পার্ট, ধরো এই প্রিজমটার এটা হলো তার ভূমি, হ্যাঁ তার ভূমি, মানে একটা পিরামিডের নিচের পার্টটা তুমি জাস্ট ভূমিটা চিন্তা করো, পৃষ্ঠ চিন্তা করো, যেটা ভূমি, যেটা ভূমির আকৃতি কেমন হবে প্রিজমের, প্রিজমটার ভূমির আকৃতিটা কেমন হবে? ভূমির আকৃতি, প্রিজমের ভূমির আকৃতি ট্রায়াঙ্গেল নাকি রেক্টেঙ্গেল? প্রিজম ভাস্কর বলছে রেক্টেঙ্গেল, প্রিজম রেক্টেঙ্গেল না, প্রিজমের ভূমিটাও ট্রায়াঙ্গেলই। প্রিজমে তো তুমি যে দিক দিয়ে বসাবো বসাও, প্রিজম তো যেমনে বসাবো বসাও, এটা ট্রায়াঙ্গেল। প্রিজমটা আমি দেখাতে সুবিধা হতো, আমার হাতে কোনো প্রিজম নাই, দ্যাটস দেখাতে পারতেছি না। আচ্ছা আমি একটা সার দিয়ে দেখাই, নাহলে অনেকের মাথায় ঢুকবে না যারা কোনো প্রিজম দেখে নাই, তো তাদের জন্য একটু জিনিসটা বোঝাটা কঠিন হয়ে যাবে। তো আমরা দেখি প্রিজম, তো এই দেখো প্রিজম, হ্যাঁ। তো আচ্ছা, হ্যাঁ এখানের মধ্যে আমাদের নিচের যে ইয়াটা পৃষ্ঠটা পিরামিডের মতো, রাইট? সো দিস ইজ প্রিজম, দিস ইজ হচ্ছে যে দিস ইজ প্রিজম, হ্যাঁ। তাহলে আমরা এইভাবে যদি রাখি, রাইট, এইভাবে যদি রাখি, যে আমরা এইভাবে যদি রাখি, তাহলে এর নিচেরটা হলো আমাদের ট্রায়াঙ্গেল হবে, এই হলো তার হাইট, এখন তার হাইট ক্রিয়েট হবে, হ্যাঁ। তো এইভাবে যদি রাখি, আবার নিচে সারফেসটা হবে আমাদের আয়তাকার, আর তখন কি অবশ্যই হাইট হিসেব করে ঝামেলা হয়ে যাবে আমাদের, তখন হাইট তাহলে কোন আকার, আমরা হাইট হিসেব করতে পারবো না। তাছাড়া হাইট হিসেব করা আমাদের জন্য এইভাবে সুবিধা। এইভাবে যদি করি আমরা, আর একটা ফিগারটা করছিল যখন নিচের পাটা রাখছিলাম, এই হচ্ছে ত্রিভুজ আকৃতি, হ্যাঁ এগুলো ত্রিভুজ। তার লগে যদি আমরা তার এই যে উচ্চতাটা, এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে ওরা পুরো আয়তন পেয়ে যাব, এইভাবে যদি রাখি আমি, ওকে। এটা বোঝা গেছে জিনিসটা? তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কি দিছে, আমাদের প্রশ্নের মধ্যে আমাদের বলছে সমকোণী ত্রিভুজাকৃতি প্রিজমের, তো এখানের মধ্যে আমাদের যে বাহুগুলা দিছে, এগুলো একটা বাহু, এটাকে এটা হলো একটা বাহু, হ্যাঁ। আর এটা হচ্ছে তার আরেকটা বাহু, এটা হচ্ছে তার আরেকটা বাহু, এটা সমকোণী, হ্যাঁ সমকোণী। তো এটা একটা বাহু, এটা হচ্ছে আরেকটা বাহু, আর এইটাকে আমরা ধরতে পারি এটা তার উচ্চতা। তাহলে এই একটা বাহু, এই একটা বাহু, এই আরেকটা বাহু। এখন যেহেতু বলছে সমকোণী,
তাহলে এই যে কোণটা তাহলে এই বাহুটাকে আমরা কি বলতে পারবো বলো তো? এই বাহুটা কি বলা যাবে? এই যে বাহুটা কি বলা যাবে? উচ্চতা বলা যাবে কিনা জিনিসটা? এটা বুঝতে পারিনি আমি এখনো। ধরো আমাকে বলছে সমকোণী, হ্যাঁ, দেখা যায় না? ধরো আমার সমকোণী যদি হয় তার মানে এরকম জিনিসটা নিচের তাহলে এরকম, তার মানে এইটা যদি এক বাহু, এটা যদি আরেকটা বাহু হয় তাহলে অন্য বাহুটাকে আমরা কি বলতে পারবো? আমরা হাফ ফ্রন্ট ভূমি ফ্রন্ট উচ্চতা যখন বলবো তখন অন্য বাহুটাকে আমরা উচ্চতা হিসেবে মানে নিচের যে ইয়াটা নিচের যে মানে সারফেসটা তারকে আমরা উচ্চতা ধরতে পারবো। আমরা হচ্ছে যে ধরো আচ্ছা আমি লিখি, তোমার হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল প্রিজম লিখি তাহলে তোমরা বুঝতে পারবা। সো রাইট অ্যাঙ্গেল প্রিজম, ওকে। এখন দেখি রাইট অ্যাঙ্গেল প্রিজম, এগুলো হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল প্রিজম। আর কয়েকটি স্ট্রাকচার দেখি রাইট অ্যাঙ্গেল প্রিজমের। রাইট অ্যাঙ্গেল প্রিজম এবার, তাহলে এই রাইট অ্যাঙ্গেল প্রিজম যখন আমাকে দিচ্ছে তার মানে এই যে আমাদের যে ধারগুলো এই যে পৃষ্ঠগুলো এই পৃষ্ঠ পুরোপুরি ত্রিভুজের মতো, রাইট? তাহলে ত্রিভুজের মতো যদি হয়ে থাকে জাস্ট দ্যাট ইজ এরকম ত্রিভুজের মতো, তার মানে আমরা এখানের মধ্যে যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল, এটা সমকোণ, তার মানে এর অন্য বাহুটাকে আমরা উচ্চতা হিসেবে কাউন্ট করতে পারবো ওই সারফেসের ক্ষেত্রে হিসাব করার জন্য। এবার বোঝা গেল কিনা? এবার ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্ক করে ফেলি। তাহলে আমরা যে ত্রিভুজের যে ক্ষেত্রফল এটা কোনটা ক্ষেত্রফল আমরা বের করতেছি? ওই যে আমরা যে এক পাশে সারফেসটা এই যে এই সারফেসের জন্য আফরণ ভূমিফলন উচ্চতা কিন্তু নট পুরোটার উচ্চতা, এটা তো তার পুরোটার উচ্চতা, এইটা পুরোটার উচ্চতা, এই পুরোর উচ্চতাটা না, শুধুমাত্র এই যে এই ত্রিভুজটার জন্য, হ্যাঁ, এটা ক্ষেত্রফল। তাহলে আমরা এটা ক্ষেত্রফল হচ্ছে কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের এ হলো হাফ, এ হচ্ছে তার ভূমি, এ হচ্ছে তার অন্য বাহুটা যেটা উচ্চতা। এখন আমাদের প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে তার এই যে বি সমান হচ্ছে 2a, বলে দিচ্ছে প্রশ্নের মধ্যে। তাহলে আমরা যদি 2 কাটি তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার। a স্কয়ারটা তাহলে কি তার যে ত্রিভুজাকৃতি ট্রায়াঙ্গুলার যে সারফেসটা তার ক্ষেত্রফল। সো আমরা এই ট্রায়াঙ্গুলার সারফেসটার সাথে আমরা যদি তার হাইটটা, এই হলো তার হাইট, এই যে তার হাইট, হ্যাঁ, আমরা যদি তাকে যদি দাঁড় করাই, এই যে এখন যদি দাঁড় করাই এই যে এটা হলো তার পুরোটাল হাইট। এবার ক্লিয়ার? এই যে এটা হলো পুরোটা তার হাইট। তাহলে এখন আমরা যদি ক্ষেত্রফলের সাথে তার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, তার সাথে তার হাইট কত বলছে 10, এটা যদি গুণ করে দেই তাহলে আমরা তার আয়তন পেয়ে যাব, মানে আমাদের আয়তন বলছে 40। এবার ক্লিয়ার? এর মান বের করা যাবে এবার? তাহলে আমরা কি পাচ্ছি? a স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে a ইকুয়াল টু 2। মানে a ইকুয়াল টু 2 পেলে আমরা b এর মান এখান থেকে বের করে ফেলতে পারবো। আমাদের বলছে b ইকুয়াল টু টুয়াইস, b ইকুয়াল টু টুয়াইস, তাহলে b ইকুয়াল টু 2 ইনটু 2 ইকুয়াল টু 4। ওকে, সো আমাদের প্রিজমের কাজ করবার গেল। এখন চলো আমরা হচ্ছে যে 1 লাইনের অঙ্ক আসি। দেখো, একটা সিলিন্ডারের ব্যাসার্ধ অর্ধেক করা হইলে এবং উচ্চতা দ্বিগুণ করা হইলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তার আগে আমাকে বলো যে একটা সিলিন্ডারের, এই যে এখানে মধ্যে বইয়ের মধ্যে ভুল আছে জিনিসটা, একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটা কত বলো? একটা সিলিন্ডারের বক্রতলের মানে বাইরের যে গোলাকার পৃষ্ঠের ক্ষেত্রফল কত? কত লিখো? 2 সরি 2 পাই আর এইচ। এই 2 পাই স্কয়ার দিয়ে লিখছো ওটা হলো আয়তন, পাই স্কয়ার হচ্ছে আয়তন। পরিধিকে এইচ দ্বারা গুণ করলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাওয়া যায় জবাইদা, ঠিক আছে? আর আমরা যদি পুরোটার আমরা যদি আয়তন বের করতে চাই তখন হচ্ছে আমরা ওই যে কয়েনের ক্ষেত্রফল নিব পায়ের স্কয়ার, তার লগে এইচ গুণ করব, তখন পায়ের স্কয়ার হবে তার আয়তন। এবার ক্লিয়ার? কিন্তু যদি সারফেসের ক্ষেত্রফল চাই পরিধির লগে এইচ গুণ করব। ওকে, তাহলে 2 পায়ের এইচ। এখন আমাদের বলছে যদি ব্যাসার্ধকে অর্ধেক করা হয়, আরে জাস্ট ক্লাব করতেছি রং করতেছি, এই মাইক্রোফোন অফ করে দাও। ব্যাসার্ধকে যদি অর্ধেক করলাম তাহলে r/2 করলাম, r/2 করলাম, উচ্চতাকে ডাবল করলাম,
2h করলাম, তাহলে ক্ষেত্রফল কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো? সেম আগেরটাই আছে, রাইট? বুঝা গেছে? তো দেখতেছো ব্যাংকে কিন্তু ওগুলো ভালোই আসে, বুঝো না মেজাবিন? আচ্ছা, ধরো যে কোনো একটা সিলিন্ডার নিলাম, তার আমরা বক্র বিশিষ্ট ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। আমাদের বলছে ব্যাসার্ধ অর্ধেক করা হইলো, তাহলে নতুন যেটা নিলাম তার ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক r/2। বলছে আয়তনটা উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, হাইটটা দ্বিগুণ, হাইটটা করা হয়েছে তাহলে 2h। এটা তাহলে নতুন আমাদের ক্ষেত্রফল, এটা ছিল প্রথম ক্ষেত্রফল। দেখো তো আগের মতো রয়ে গেছে না এখন? ক্ষেত্রফল আগের মতো আনচেঞ্জ, তাই না? এবার আসলে একটা ঘনকাকৃতির বাক্স তৈরি করা হলো, দ্বিতীয় আরেকটি ঘনকাকৃতির বাক্স রয়েছে যার বাহুগুলো আগের ঘনকটির 3 গুণ। এখন বলছে দ্বিতীয় বক্সটির আয়তন প্রথম বক্সের আয়তন কত গুণ। আমাদেরকে এখানে আসলে তাহলে আমাদের বলছে যে প্রথম ঘনকের যে বাহুর দৈর্ঘ্য, সো আমাদের প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি হয় x, তাহলে দ্বিতীয় ঘনকের বাহু বলছে ওটা কি গুণ, 3 গুণ। এখন আমাদের বের করতে হবে প্রথম ঘনকের আয়তনের তুলনায় দ্বিতীয় ঘনকের আয়তন কত গুণ বেশি। তাহলে প্রথম ঘনকের ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে আয়তন কত বলতো, আয়তন কত, x3। আর সেকেন্ডটা বাহু যদি হয় 3x, আয়তন কত, 3x3, তার মানে 27x3। তাহলে বলতো কত গুণ, 27 গুণ। এবার তাহলে বের করো দুটো ঘনকের বাহুদ্বয়ের অনুপাত 2:3 হলে দুটো ঘনকের আয়তনের অনুপাত কত, বের করো সবাই। দুটো ঘনকের বাহুদ্বয়ের অনুপাত 2:3, আয়তনের অনুপাত কত? রাইট, আমরা যদি কিউব করে দেই, তো কিউব করে দিলে আয়তন অনুপাত আমরা পেয়ে যাবো 8:27। ওকে, আচ্ছা আচ্ছা, পানির যে চৌবাচ্চা, সেই চৌবাচ্চাগুলো কোন স্ট্রাকচার হয়? চৌবাচ্চা কি হয়? চৌবাচ্চাটা কি তোমার কোনক, ঘনক, বেলন, কি জিনিস এটা? কি এর সাথে কম্পেয়ার করা যায় চৌবাচ্চা? বেলন। বকুল তোমাদের কি মানে বেলন আকৃতির ইয়েতে তোমরা গোসল করো, এরকম চৌবাচ্চা আছে? তুমি তো বালতি, বালতি হচ্ছে বেলন, বালতি হলো বেলন। সো ঘনক হইতে পারে নট নেসেসারি, এটা হইতে পারে আয়তাকার ঘনবস্তু। সোজা কথা, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, এটা হচ্ছে আয়তাকার। তার মানে তোমরা আসলে পানির ট্যাঙ্কি দেখো নাই। এই পানির ট্যাঙ্কি তোমরা দেখো নাই? পানির ট্যাঙ্কি কি বালতির মতো জিনিসটা? বালতি হচ্ছে তোমার, বালতি হচ্ছে দিস ইজ বালতি, হ্যাঁ, বালতি হচ্ছে বেলুন, আমি তোমাদের সাথে একমত। কিন্তু যেটা চৌবাচ্চা যেটা পানির ট্যাঙ্কি যেটা, তো ট্যাঙ্কি কেমন? 4 কোণা, গোল না কিন্তু এরকম। তাহলে চৌবাচ্চা মানে আয়তাকার ঘনবস্তু। নট নেসেসারি সবগুলো বাহু সমান হতে হবে, সবগুলো বাহু সমান হলে সে কিন্তু তোমার ইয়ে হয়ে যেতে হবে। হ্যাঁ, ও গাজীর ট্যাঙ্কি আছে, তুমি গাজীর ট্যাঙ্কি নিয়ে আসছো না, আমি গাজীর ট্যাঙ্কি আনি নাই। আমি একদম অরিজিনাল পানির ট্যাঙ্কি যেগুলো বানানো হয় সেগুলোর মধ্যে আমি আছি এখন। হ্যাঁ, তাইলে আমাদের বলছে একটা চৌবাচ্চায় 8,000 লিটার পানি ধরে। ওকে, চৌবাচ্চাটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 3.5 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার। আর এখন আমাদের বলছে গভীরতা কত, হ্যাঁ, এটার উচ্চতা ইজ ইকুয়াল টু ওয়াট। তাইলে পরে তুমি যদি ধরো আয়তাকার ঘনবস্তু উচ্চতা হচ্ছে এক্স, তার মানে তুমি বলতে পারবা যে 3.5 ইন্টু 1.5 ইন্টু এক্স যদি ধরো, তাহলে এই তিনটা মিলে কি হবে তার আয়তন হইলো। এখন বলো তো এইটাও মিটার, এইটাও মিটার, এটাও মিটার, তাহলে এটা কি আসবে? এটা আসবে ঘনমিটারে, ঠিক আছে কিনা? এটা ঘনমিটারে আসবে।
এখন তুমি যেখানে যাই আটকায় যাবা সেটা হচ্ছে ৮০০০ লিটার। হ্যাঁ, ৮০০০ লিটার। এইটা তো আবার ঘন মিটারে দেয়া নাই, তাইলে পরে আমরা এটা কেমনে বাই করব? ১ ঘন মিটার কত লিটার বলো তো? ১ ঘন মিটারে ১০০০ লিটার, এক্স্যাক্টলি। হ্যাঁ, ১ ঘন মিটার হচ্ছে ১০০০ লিটার। তার মানে ৮০০০ লিটারকে ঘন মিটার বানাতে হলে কি করতে হবে? ১০০০ দ্বারা ভাগ করতে হবে, তার মানে ৮ ঘন মিটার। ওকে, তাহলে আমরা লিখবো 3.5 ইন্টু 1.5 ইন্টু এইচ ইকুয়াল টু ৮। এখান থেকে আমরা এইচ এর মান বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? তো জানা লাগবে আমাদেরকে যে ১০০০ লিটারে ১ ঘন মিটার হয়, এটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে? তারপর আচ্ছা, কুয়া জিনিসটা দেখতে কেমন? কুয়া, কুয়া কি বলো? কুয়া, কুয়া দেখছো কখনো? কুয়া বেলন নাকি ঘনক নাকি কোনক নাকি এটা ঘনবস্তু? সো কুয়া ইজ বেলন, রাইট? কুয়া হচ্ছে বেলন। তাহলে কুয়ার গভীরতা বলছে ১০। সো কুয়ার গভীরতা বলছে ১০ এবং কুয়ার ব্যাসার্ধ বলছে ১। তো বলছে কুয়ার আয়তন কত? কুয়ার আয়তন সূত্রটা লিখে ফেলো তো। কুয়ার আয়তনের সূত্রটা লিখে ফেলো। কুয়ার আয়তনের সূত্র লিখে ফেলো। আয়ের স্কয়ার 8, রাইট? সো এখানের মধ্যে তোমার আর এর মানও আছে, এইচ এর মানও সব আছে। বসা দিলে বেড়ে যাবে কত ঘন মিটার। আর এখানের মধ্যে আর করানোর মতো কিছু আছে কিনা দেখি। না, আর করানোর মতো এমন কিছু নাই। ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বলছিলাম? 6a স্কয়ার, তাই না? ঘনকের সমগ্র পৃষ্ঠ মানে একটা আমরা যদি একটা ঘনবস্তু নেই যা দৈর্ঘ্য উচ্চতা সমান, প্রত্যেকটা সারফেস হচ্ছে কত? a স্কয়ার। সেটা সারফেস 6a স্কয়ার। আজকে ক্লাসের শুরুতেই এটা আলোচনা করছিলাম। তো এখানের মধ্যে আমাদের আচ্ছা, দুটা গোলকের একটা জিনিস খেয়াল করো। এটা গোলকের ক্ষেত্রফল কি? 4 পাই স্কয়ার, তাই না? 4 পাই স্কয়ার। আর একটা গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব, রাইট? তার মানে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খুব কেয়ারফুলি চিন্তা করো যে আমাদের ব্যাসার্ধের সাথে হ্যাঁ আয়তনের ক্ষেত্রফলের সম্পর্কটা কি? ব্যাসার্ধ বাড়লে ক্ষেত্রফল কি হারে বাড়ে বলো তো একটু? ব্যাসার্ধ চেঞ্জের সাথে ক্ষেত্রফলের চেঞ্জটা কি কি আকারে হবে? বর্গাকারে হবে। এখন যারা বুঝো নাই তাদেরকে আমি বলি, ধরো একদম ব্যাসার্ধ হচ্ছে তোমার 3, হ্যাঁ, তাহলে ওর ক্ষেত্রফল হচ্ছে 4π3 স্কয়ার। এখন ব্যাসার্ধ বাড়লো তোমার দ্বিগুণ, ব্যাসার্ধ হয়ে গেল তোমার দ্বিগুণ মানে কত? তোমার 6 হয়ে গেল এটা। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে? 4π, এটা ঠিক থাকবে, এটা হয়ে যাবে তোমার 6 স্কয়ার। আর এই যে 6 স্কয়ার, 6 এর মধ্যে কত আছে? 2 × 3 স্কয়ার, তাই না? তাহলে দেখো এই 3 স্কয়ার আগেও ছিল, নতুন করে এটা 2 স্কয়ার আসছে। তাহলে দেখছো ব্যাসার্ধকে তুমি দ্বিগুণ বাড়াইলে ক্ষেত্রফল কগুণ বাড়ছে? 2 এর স্কয়ার বাড়ছে। এটা ক্লিয়ার কিনা? ব্যাসার্ধকে তুমি যদি দ্বিগুণ বাড়াও ক্ষেত্রফল 2 এর স্কয়ার বাড়বে। এটা ক্লিয়ার? স্কয়ার পরিবর্তন হয়। আচ্ছা, ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্ক কি তাইলে? আয়তন সম্পর্ক কি? ঘন সম্পর্ক, কিউবের সম্পর্ক, তাই না? ব্যাসার্ধকে তুমি যদি দ্বিগুণ বাড়াও আয়তন কতটুকু বাড়বে? 2 কিউব বাড়বে। ব্যাসার্ধ যদি 3 গুণ বাড়ে আয়তন বাড়বে কত গুণ? 27 গুণ বেড়ে যাবে। এটা কি বোঝা গেছে? এটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে দেখো আমরা মুখোমুখি হিসাবটা করতে পারবো, যদি তুমি বুঝো আর কি, অঙ্ক করার কোনো দরকার নাই। তো দুটা গোলক দিছে এখানের মধ্যে, এলেন আমরা যদি সূত্রটার মধ্যে তুমি যদি লেখো, ধরো এই যে আমরা যে লিখতেছি যে পাই আর কিউব, এখানে এইটা তো ধ্রুবক, এটা কখনো কি হয় না? চেঞ্জ হয় না। ধরো তুমি বের করতে চাচ্ছ যে ব্যাসার্ধের সাথে আয়তন কি আকারে চেঞ্জ হয়, যে ব্যাসার্ধের পরিবর্তনের সাথে আয়তনের সমানুপাতিক কি আকারে চেঞ্জ হয়। তুমি আয়তন সমান যদি তুমি যদি লিখো, হ্যাঁ,
আয়তন সমান আমরা কি জানি? আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। আমরা জানি যে আয়তন সমান 4/3 পাই আর কি। আচ্ছা তোমরা এখানে যারা সমানুপাতিকের অঙ্ক যারা যারা সমানুপাতিক নিয়ে যাদের একটু পরিচয় আছে, সেখানে আমরা লিখতাম যে যদি থাকে এ সমানুপাতিক বি, আমরা লিখতাম তাহলে এ সমান, এই সমানুপাতিক সমান দিলে এখানে একটা ধ্রুবক আসতো, তাই না? এটা মনে আছে কিনা? তাহলে পরে তুমি এখানে তাহলে এটা চিন্তা করো, তাহলে যদি আমরা দিই আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে এই যে সমান আর ধ্রুবক উঠাই দিলে কি লেখা যাবে এখানের মধ্যে? কি লেখা যাবে এখানের মধ্যে? সমানুপাতিক লেখা যাবে। আয়তনটা হলো ব্যাসার্ধের কিউবের সমানুপাতিক। তাই ব্যাসার্ধ যদি 2 গুণ বাড়ে আয়তন হচ্ছে তোমার 8 গুণ বাড়বে, ব্যাসার্ধ যদি 3 গুণ বাড়ে আয়তন হচ্ছে 3 কিউব বাড়বে। তুমি বলো ভাই আমি বাস্তবে এটি দেখতে চাই, আমি একটু বিশ্বাস করি না এগুলা। তাহলে ধরো তোমার একজনের ব্যাসার্ধ হচ্ছে তোমার আর সমান হচ্ছে 2, তাহলে ওর আয়তন হবে 2 কিউব। এখন ধরো ওটা 2 থেকে তোমার হচ্ছে যে তোমার 3 গুণ বেড়ে এটা 6 হয়ে গেল, আর সমান হয়ে গেল 6। এখন তুমি দেখো আয়তন চেঞ্জ হচ্ছে কতটুকু আয়তন হয়ে যাবে তখন 4/3 পাই 6 কিউব। এখন 6 কিউবকে তুমি দেখো তো কয় গুণ বাড়ছে? 6 কিউব মানে তোমার 2 ইন্টু 3 কিউব, রাইট? তার মানে 4/3 পাই। তাহলে এখানে কত বাড়ছে এটা কিন্তু তুমি লিখতে পারবা 2 কিউব ইন্টু 3 কিউব। তাহলে দেখো ব্যাসার্ধ তুমি বাড়াইছো 3 গুণ, ক্ষেত্রফল কয় গুণ বাড়ছে? 3 কিউব গুণ বাড়ছে, সরি আয়তন 3 কিউব গুণ বাড়ছে। বুঝতে পারছো এবার ক্লিয়ার কিনা? তো এই জিনিসগুলো আমরা আসলে এত হিসাব নিকাশ আসলে করা লাগে না, আমরা জিনিসটা দেখলে বুঝতে পারি, সূত্র দেখে তো আমরা বুঝে যাই এর সাথে রিলেশনশিপটা কেমন, যে একজন কি আকারে চেঞ্জ হবে সেটা সূত্র দেখে বোঝা যায়, রাইট? এখন আমাদের এখানে বলছে একটা গোলকের আয়তন অনুপাত হচ্ছে তোমার 8:27, ক্ষেত্রফলের অনুপাত চাইছে। এখন আসো আমরা আসি, যদি আয়তনের অনুপাত হয় 8:27, তাহলে বলো ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে বলো ব্যাসার্ধের অনুপাত কত? ব্যাসার্ধ কত? 2:3, রাইট? 2:3 হবে ব্যাসার্ধ। আমরা যদি ঘনমূল করে দিলে ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাব। ওকে, তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি 2:3 হয় তাহলে ক্ষেত্রফল অনুপাত কত? 4:9। এগুলো খুব পেইড কোশ্চেন, এগুলো পরীক্ষা প্রচুর আসে, এগুলো এত অঙ্কমঙ্ক করে করা যাবে না, এগুলো তুমি ইনস্ট্যান্টলি তুমি যুক্তি চিন্তা করে করে এগুলোর আনসার তোমাকে বুঝতে পারতে হবে। এত হিসাব নিকাশ করে এগুলো করে তোমার টাইম গুলো কুলানো যাবে না। তো এখানের মধ্যে আমাদের বাকি যেগুলো সবগুলো সূত্রের মধ্যে চলে আসছে, কর্ণ বেলন সূত্র বসালে চলে আসতেছে। সো আজকে ক্লাস এ পর্যন্তই। কোশ্চেন, কোনো কোশ্চেন আছে কারো? তো পরিমিতি যাতে কঠিন লাগছিল খুব বেশি, পরিমিতি বেশি কঠিন, এখন সহজ লাগতেছে একটু।